ওম নমঃ শিবায়। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক নগরীতে যা মহাদেবের সবচেয়ে প্রিয়, যা ইতিহাসের চেয়েও বেশি প্রাচীন, যেখান থেকে শুরু হয় মোক্ষ লাভের রাস্তা, যেখানে অহর্নিশি মিলন ঘটে জীবনের সাথে মৃত্যুর। জ্ঞানের নগরী, শিল্পের নগরী, আলোক নগরী এবং বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরী, আমাদের গর্বের এবং দেবাদিদেব মহাদেবের প্রাণের কাশী, বেনারস বা বারাণসীতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ 13ই জুলাই 2024। আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আমার পাশে রয়েছে 13009 হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেস। এই ট্রেনে আমরা উঠে পড়েছি, লাগেজও রেখে দিয়েছি। এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে যাবে রাত 8টা 25-এ। প্রত্যেক দিনই এই ট্রেন রাত 8টা 25-এ হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। আর আমাদের যেহেতু আজকের গন্তব্য হলো বেনারস আমরা পৌঁছবো 13 ঘন্টা 55 মিনিট পর, কাল ঠিক সকাল 10টা 20-তে। তো সেই সময়টা আমাদের ট্রেন অতিক্রম করবে 693 কিলোমিটার যাত্রাপথ, আর এর মধ্যে এই ট্রেনের রয়েছে 28খানা হল্ট। তো চলুন এখন তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়া যাক। মোটামুটি 8টা 10 বেজে গেছে। ট্রেন অ্যানাউন্স করেছিল 7টা 40-এ, আর তার কিছুক্ষণ বাদেই ঢুকে গেছে। ট্রেনটা কিন্তু বেশ ভালো লাগছে। ট্রেনের ভেতরে উঠে চলুন ট্রেনের ভিতরটা এবার আপনাদেরকে দেখাই। এই ট্রেনে রয়েছে 3 রকমের টিকিট, মানে 3 রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। একটা আছে স্লিপার ক্লাস, একটা আছে সেকেন্ড ক্লাস, আর একটা আছে এসি 3 টায়ার। মানে এসি 3 টায়ার আর এসি 2 টায়ার ছাড়া রয়েছে স্লিপার ক্লাস। এখানে কিন্তু ফার্স্ট ক্লাস এসি নেই। আর স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 375 টাকা। 3 টায়ার মানে যেটাতে আমরা কেটেছি টিকিট, সেটার ভাড়া হলো 1020 টাকা, আর 2 টায়ারের ভাড়া হলো 1455 টাকা। এই দুন এক্সপ্রেস কিন্তু অপেক্ষাকৃত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমার কাছে। আর এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তবে এখানে অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিং আপনারা সেই সুবিধাটা পাবেন। মানে অনলাইনে অর্ডার করলে এখানে এসে খাবারটা দিয়ে যাবে। আমার যদিও সিট পড়েছে B3 সিট নাম্বার 15, মানে সাইড লোয়ার। তবে আমি যেহেতু আমাদের কূপটাতে এখনও কেউ আসেনি, সেজন্য এখানে বসে ভিডিওটা করছি। আর পুরো ট্রেনটা আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে ট্রেনটা। এখন এটা হলো B3 সংলগ্ন যে বাথরুমটা রয়েছে সেটা দেখাচ্ছি। এখন বেসিন রয়েছে, তলায় ডাস্টবিন রয়েছে, কুমোড রয়েছে। এখনো পর্যন্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তবে একটু স্মেল আসছে হালকা। আর এই যে প্যাসেজ, এখানে একটা পরিষ্কার বেসিন রয়েছে, বেসিনে জলও পড়ছে। বেসিনের তলায় একটা ডাস্টবিন রয়েছে, আর এইখানে আরও একটা ডাস্টবিন রয়েছে, আর তলায় একটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। তো এই হচ্ছে টোটাল এই জায়গাটার চিত্র। ঠিক 8টা 25-এ আমাদের ট্রেন ছাড়লো, একদম রাইট টাইমে হাওড়া থেকে। আমরা এখন পাড়ি দিলাম বেনারসের উদ্দেশ্যে বাবা মহাদেবের নাম নিয়ে। এর পরের স্টপেজ ঠিক 19.6 কিলোমিটার পরে শ্রীরামপুর। সেখানে আমরা গিয়ে পৌঁছবো 8টা 51-তে, আর সেখানে কিন্তু স্টপেজ টাইম প্রায় 7 মিনিট। এই যাত্রাপথের মধ্যে আমাদের 11খানা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে, আর এই যাত্রাপথে এই ট্রেনের গতি থাকবে 68 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক 8টা 52-তে আমাদের ট্রেন চলে এসেছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন শ্রীরামপুরে। এইখানে ট্রেন ঢুকেছে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে, আর ট্রেনের হল্ট টাইমিং হচ্ছে 7 মিনিট। মানে এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল 8টা 58-তে, কিন্তু যেহেতু 8টা 52-এ ঢুকেছে, মানে 1 মিনিট লেটে ঢুকেছে। তো দেখা যাক কটার সময় এখান থেকে ছেড়ে চলে যায়। এই শ্রীরামপুর স্টেশনে কখনো নামিনি, প্রথমবার নামা। পুরো 9টা 3-এ শ্রীরামপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এর পরের স্টেশন হচ্ছে চন্দননগর, একদমই কাছে, মানে 13.2 কিলোমিটার পরেই চন্দননগরে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। আর এই
সময়ের মধ্যে মাঝখানে রয়েছে 4খানা অন্তর্বর্তীকালীন স্টেশন। আর এই পথে আমাদের ট্রেনের গতি থাকবে 37 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক 9:14 বাজে আর আমাদের ট্রেন এখন ঢুকে গেল তার যাত্রাপথের তৃতীয় স্টেশন চন্দননগর স্টেশনে। এই সেই চন্দননগর যেখানে জগদ্ধাত্রী পুজোর সময় মারাত্মক মানুষের ভিড় হয় এবং এই চন্দননগরের লাইটিং কিন্তু পুরো পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ বিখ্যাত। এখানে ট্রেনের হল্ট মাত্র 1 মিনিট, একটুখানি নামি। তবে এইখান থেকে এর পরের স্টেশন হচ্ছে মাত্র 6.8 কিলোমিটার দূরে ব্যান্ডেল জাংশন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ব্যান্ডেলে গিয়ে। 9:23-এ ঢোকার কথা ছিল, 9:24 বাজে। আমাদের ট্রেন ঢুকে গেল তার যাত্রাপথের চতুর্থ স্টেশন ব্যান্ডেল স্টেশনে। এখানে 5 মিনিট দাঁড়াবে ট্রেনটা। একটু নামবো এই প্ল্যাটফর্মে, নেমে আপনাদেরকে দেখাচ্ছি, বাকিটা বলছি। এই চন্দননগর আর ব্যান্ডেলের মাঝখানে কিন্তু মাত্র 2টো ইন্টারমিডিয়েট স্টেশন ছিল। প্রথম ছিল চুঁচুড়া, তারপর ছিল হুগলি। আর এরপরে ট্রেনটা কিন্তু একদম 107 কিলোমিটার দূরে গিয়ে থামবে, মানে বর্ধমান জাংশনে। সেখানে টাইম হচ্ছে 10:17। এর মধ্যে আমরা ডিনারটাও সেরে নেব। আর এখানে দাঁড়াবে হচ্ছে 5 মিনিট। এই ব্যান্ডেলের উপর কিন্তু আমাদের চ্যানেলে দারুণ একটা ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি দিয়ে দিলাম আই বাটনে, পারলে ওটা দেখে নেবেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে ওই ভিডিওটা দেখলেও। এর হাতে বাড়ি থেকে পোলাও আর চিকেন কষা বানিয়ে এনেছি আজকে ডিনারের জন্য। এইটা দিয়ে এখন আপাতত ডিনার সেরে নেব। আমি না থালা আনতে ভুলে গেছি, একটা থালা আনলে ভালো হতো, অনেকটা রয়েছে, একটুখানি নিয়ে আর খাবো। এখন মোটামুটি 9:40 বাজে আর এরপরে বর্ধমান আসবে 10:17। এখন আমাদের কাছে অনেকটা সময় রয়েছে। এটা একদম ডিনারের জন্য পারফেক্ট টাইমিং মনে হলো আমাদের কাছে, তাই জন্য একদম ডিনার করে রেডি হয়ে বসে পড়েছি। খেয়ে দেখি কেমন হয়েছে পোলাওটা। ভালোই হয়েছে মনে হচ্ছে। আমরা এখন বর্ধমান জাংশন পৌঁছে গেছি। এখানে আসার কথা ছিল 10:17, তো আমরা এসেছি 10:20-তে। 3 মিনিট মতো লেটে আছে, এমন কিছু নয়। যাই হোক, এই বর্ধমান জাংশনে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র 5 মিনিট। 10:22 এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, এখন আপাতত 10:21 বাজে। বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন নেমে গেছি। এই ট্রেন চলে এসছে বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে। এইখান থেকে পরের স্টেশন হচ্ছে পানাগড়। 107.1 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন তার যাত্রাপথের 5ম স্টেশনে অলরেডি চলে এসছে। এই বর্ধমানের তো সীতাভোগ মিহিদানা খুবই বিখ্যাত, আপনারা সবাই জানেন। তবে আমাদের এখনো পর্যন্ত সৌভাগ্য হয়নি যে যেতে যেতে কোনো দিন এই বর্ধমানের সীতাভোগ বা মিহিদানা ট্রাই করার। আশা করি নিশ্চয়ই একদিন কোনো না কোনো একদিন হবে। আপনারা যদি কেউ বর্ধমান থেকে দেখে থাকেন, বর্ধমানের কোনো বন্ধু, তাহলে কমেন্ট করবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, একটা জিনিস কিন্তু আপনাদের সাথে আমি এখানে শেয়ার করতে চাই। এই যে আমি জার্নিটা করছি আজকে ইস্টার্ন রেলওয়ের বারাণসী পর্যন্ত, এটা কিন্তু একদম অন্যরকম একটা রেলের সিকিউরিটির ব্যবস্থা, যেটা একদমই অন্যরকম দেখছি। এর আগে কোনো রেলযাত্রা পথে আমাদের কিন্তু এতটা সিকিউরিটি চেকিং বা এতটা স্ট্রিক্ট কোনো দিন হয়নি, সেটা খুবই ভালো লাগছে। ক্লিনিং স্টাফ যিনি আছেন তিনি এসে পার্সোনালি আমাদের কাছে বারবার বলে যাচ্ছেন, ফোন নাম্বার দিয়ে যাচ্ছেন। আমাদের কম্পার্টমেন্টে 2জন পুলিশ দেওয়া হয়েছে। তো এই পুরো ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে এবং কোনো রকম আনঅথরাইজড প্যাসেঞ্জারকে দেখলেই কিন্তু ওনারা সাথে সাথে নামিয়ে দিচ্ছেন এবং এই ব্যবস্থা নিচ্ছেন। এটা কতক্ষণ পর্যন্ত জারি থাকবে জানি না, তবে বেশ ভালোই অভিজ্ঞতাটা, সেজন্য আপনাদের সাথে এটা শেয়ার করে রাখলাম। নিশ্চয়ই আপনাদেরও অনেক কাজে লাগবে এটা জানতে পারলে। দেখুন, যেটা এক্ষুনি বলছিলাম ক্লিনিংয়ের ব্যাপারটা, এখনও ক্লিন হচ্ছে। বাথরুম বেশ ভালোই ব্যবস্থা রয়েছে, বারবার করেই ওনারা পরিষ্কার করছেন দেখতে পাচ্ছি। কি নাম আপনার? দীনবন্ধু দাদা খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন আমাদের কম্পার্টমেন্ট। ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, এবার যেটা বলছিলাম যে বর্ধমানের পরে একেবারে সেই পানাগড়ে গিয়ে দাঁড়াবে, আর তখন বেশ রাতও হয়ে যাবে, 11টার পর হয়ে যাবে। আমাদের সারাদিন আজকে তো অনেকটা ধকল গেছে, সেই জন্য আমরা ভাবছি যে এখন গিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, যাতে কাল সকালে তাড়াতাড়ি উঠে আপনাদের সাথে আবার কথা বলতে পারি। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি আপনাদের সবাইকে। কিছুক্ষণ পর ঘুম ভেঙে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তার যাত্রাপথের 11তম স্টেশন ধানবাদ জাংশনে। এই ধানবাদ হলো ঝাড়খণ্ড রাজ্যে দুন এক্সপ্রেসের প্রথম স্টপেজ। ধানবাদের আগে এই দুন এক্সপ্রেসের পশ্চিমবঙ্গের সর্বশেষ স্টপেজ ছিল বরাকর স্টেশন। আর এই ধানবাদ জাংশনেই আমাদের ট্রেন ইস্ট রেলওয়ে জোন থেকে প্রবেশ করলো ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনে। ধানবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে 5 মিনিট হল্টের পর আমাদের ট্রেন আবার যাত্রা করলো তার পরবর্তী গন্তব্যের দিকে। ঘড়িতে তখন রাত ঠিক 2টো নয়, আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো তার যাত্রাপথের 12তম স্টেশন নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন, গোমোতে। 1941 সালের 17ই জানুয়ারি ঠিক এমনই এক রাতে নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশ শাসনের কড়া নজরদারি এড়িয়ে এই স্টেশন থেকেই ধরেছিলেন হাওড়া কালকা মেল। তখন যে ট্রেনের নাম ছিল 63 ইউপি হাওড়া পেশওয়ার এক্সপ্রেস। দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য ছদ্মবেশ ধারণ করে এই পলায়নে তাকে সাহায্য করেছিলেন তাঁরই ভাইপো শিশির কুমার বসু। আর এই ঘটনাকে স্মরণে রেখেই 2009 সালের 23শে জানুয়ারি গোমো রেলওয়ে জাংশনের নাম পরিবর্তন করে রাখা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু জাংশন, গোমো। স্বাধীনতা আমরা পেয়েছিলাম বটে, তবে আজও পর্যন্ত বোধহয় স্বাধীন হতে পারিনি। তাই আজকের দিনে দাঁড়িয়েও নেতাজি আপনাকে এই সমাজের ভীষণ প্রয়োজন। 319.1 কিলোমিটার পথ অতিক্রম করে রাত ঠিক 2:32 আমাদের ট্রেন এসে পৌঁছল তার যাত্রাপথের 13তম স্টেশন পরশনাথ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেন 2 মিনিট দাঁড়িয়েছিল, তবে আর জেগে থাকার মতন শরীরের অবস্থা ছিল না। তাই এবার পাকাপাকিভাবে পাড়ি দিলাম ঘুমের দেশে। গুড মর্নিং। এখন বাজে 6:50। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছে, তবে ভালো খবর যেটা যে রাত্রে ঘুম খুব ভালো হয়েছে। এই নেক্সট স্টেশন আসতে বেশ কিছুটা বাকি আছে, 6:14 সেখানে পৌঁছানোর কথা ছিল, এখন দেখাচ্ছে 7:05 পৌঁছবে। আমরা জাস্ট সোননগর জাংশনটা ক্রস করলাম, আর ওই দেহেরি অন সোন আমাদের নেক্সট স্টেশন, আর ওই 4.5 কিলোমিটার মতন বাকি। এটা হচ্ছে নিউ সোননগর লিঙ্ক অফিস। একটু মেঘলা করে রয়েছে আজকে সকালটা। চলে এসেছে দেহেরি অন সোনে, যেটা বলছিলাম যে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা মতন ডিলে রয়েছে। এখানে আসার কথা ছিল ভোর 6:12, আর এখন বাজে 7:05, 7:06। 6:14 আসার কথা ছিল, এখন 7:06 বাজে। তো জানি না, এখন কিন্তু বেশ টানছে ট্রেনটা, তবে জানি না যে কতক্ষণ এরকম টানবে আর আমরা ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো কিনা। ঠিকঠাক টাইমে পৌঁছানোটা আজকে খুব দরকার। যাই হোক, এখন একটু কফি নিয়েছি সকালবেলা, কফি খেয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখানে স্টপিং টাইম হচ্ছে 2 মিনিট, বেশিক্ষণ দাঁড়াবে না, তাই আর নামলাম না। 527 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার যাত্রাপথের 25তম স্টেশন শশারাম জংশনে। এই ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিট, আর এর পরের স্টেশন কুদরাত থেকে এর মাঝখানে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। তবে এই ট্রেনটা কিন্তু এখানে এসে পৌঁছলো প্রায় 1 ঘন্টা পর, মানে ভোর 6:32 এটা এখানে আসার কথা ছিল, আর এখন বাজে 7:29, মানে 7:28 ঢুকেছে। তো বুঝতেই পারছেন আমরা কিন্তু অনেকটা লেট করে বেনারসে ঢুকবো যদি এরকম গতিতে চলতে থাকে। ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠে পড়ি এবার ট্রেনে।
ঠিক 7:30 আমাদের ট্রেন ছেড়ে দিল সাসারাম জাংশন। 2 মিনিটই দাঁড়ালো এখানে। এর পরে স্টেশন হচ্ছে কুদ্রা, যেটা আমাদের যাত্রাপথের 26তম স্টেশন। এই কুদ্রা আর সাসারামের মধ্যে দূরত্ব হচ্ছে 25.4 কিলোমিটার। আর এই যাত্রাপথে আমাদের ট্রেন তার অ্যাভারেজ স্পিড রাখবে 95 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। 600 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার যাত্রাপথের 26তম স্টেশন কুদ্রাতে। এইখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল সকাল 6:50, আর এখন বাজে 7:47। এখানেও 2 মিনিটই দাঁড়াবে। এই স্টেশনটাও বিহারেই। এরপরে আরও একটা স্টেশন আছে, তারপরে আমরা ইউপিতে প্রবেশ করব। তো এখানে আমাদের ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার 2তে দিয়েছে। আর এই যে বিহারের উপর থেকে যখন ট্রেনটা যায় না, আমি যেটা গতকাল রাত্রেও বলছিলাম, অনেক আনঅথরাইজড প্যাসেঞ্জার, মানে যারা রিজার্ভেশন যাদের নেই, এরকম অনেক প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে উঠে যান। তো এই প্রবণতা কমানোর জন্য রেল কর্তৃপক্ষ কিন্তু যথেষ্ট চেষ্টা করছে। তাও আমি দেখছি যে বেশ কয়েকজন উঠে যাচ্ছে, এরকমভাবে উঠে যাচ্ছেন এবং তারা মানে এসির মধ্যে এসে বসার চেষ্টা করছেন। স্লিপার ক্লাসে তো নিশ্চয়ই হচ্ছে এরকম, যদিও স্লিপার ক্লাসের অবস্থা জানি না। এইটা পুরোপুরি বন্ধ হওয়া দরকার। হ্যাঁ, এই জিনিসটা একদমই মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমি বলবো যে খুবই ভালো। একজন রেল আধিকারিক এসে আমার সাথে কথা বললেন। উনি আবার মানে আমার সাথে মানে না, কয়েকজন প্যাসেঞ্জারের সাথে উনি কথা বললেন, লিখিয়ে নিয়ে গেলেন যে ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কি না, সাইন টাইন করিয়ে নিয়ে গেলেন। এই ব্যাপারটা ভালো লাগছে। তবে এই আনঅথরাইজড যে উইদাউট রিজার্ভেশন ট্রেনে ওঠার যে প্রবণতা, এইটা একেবারে বন্ধ হয়ে যাওয়া দরকার। অনেকটাই কমেছে, তবে একদম পুরোপুরি বন্ধ হয়ে গেলে আরও ভালো লাগবে। কুদ্রা জাংশন ছেড়ে দিল, একদম 2 মিনিট বাদেই ছাড়লো। এর পরের যে স্টেশন, তার সাথে এই স্টেশনের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, বাবুয়া রোড সেই স্টেশনের নাম। এবং ওটি হচ্ছে বিহারের সর্বশেষ স্টেশন আমাদের এই যাত্রাপথের। ওর পরে আমরা উত্তরপ্রদেশে প্রবেশ করে যাব, দীনদয়াল উপাধ্যায়ে। এখন বেশ রোদ বেরিয়েছে, বেশ সানি ওয়েদার, ভালো লাগছে বাইরেটা দেখতে। এই স্টেশনটাতে নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমাদের ট্রেন চলে এসছে ভাবুয়া রোডে, আর এখন আমাদেরকে ক্রস করছে ফলকনামা এক্সপ্রেস। ভাবুয়া রোডে আমাদের ট্রেন এসে দাঁড়ালো 2 নম্বর প্ল্যাটফর্মে। এটাই হচ্ছে বিহারের লাস্ট স্টেশন, যেটা বলছিলাম। এরপর আমরা উত্তরপ্রদেশে ঢুকে যাব। আর এর পরের স্টেশন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা। স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে। আমাদের ট্রেন ছেড়ে দিল। পাশ থেকে উইকলি গয়া চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস বেরোচ্ছে। আর আমাদের যে 1 ঘন্টার লেট, সেটা কিন্তু এখনো বজায় রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এর পরের স্টেশনের মানে দীনদয়াল উপাধ্যায়ের সাথে এই স্টেশনের দূরত্ব হচ্ছে প্রায় 54 কিলোমিটার। আর এই যাত্রাপথে থাকবে 11খানা ইন্টারমিডিয়েট স্টেশন। 12487 আনন্দ বিহার যোগবাণী। আমরা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনের কিছুটা আগে আছি, এবং সবচেয়ে আনন্দের কথা হচ্ছে আমাদের যে একটু দেরি ছিল, সেই দেরি কিন্তু ঠিক হয়ে গেছে। একদম মানে বিফোর টাইমে 9:08 আমাদের ট্রেন ঢুকে গেল তার যাত্রাপথের 28তম স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এই স্টেশনটাই কিন্তু মুঘলসরাই স্টেশন ছিল কিছুদিন আগে পর্যন্ত। মানে মোটামুটি আমাদের ট্রেন 677 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে। অনেকে এই স্টেশন থেকে নেমেও কিন্তু বেনারস যান, কারণ এখান থেকে বেনারসের দূরত্ব হচ্ছে মাত্র 16 কিলোমিটার। আর আমাদের সামনে আর মাত্র একটা স্টেশনই আছে, তারপরেই আমরা
পৌঁছে যাব বেনারস। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। আর আমাদের ট্রেন ঢুকে গেল প্ল্যাটফর্ম নাম্বার 6-এ। এটা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের স্টেশন। এখানে আমাদের ট্রেন প্রায় 10 মিনিট মতো হল্ট দেবে, আর যেহেতু বিফোর টাইমে ঢুকেছে তো আরও বেশ কিছুক্ষণ দাঁড়াবে। এখান থেকে 9:25-এ ছাড়বে ট্রেনটা। নেমে পড়েছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। এত আনন্দ হচ্ছে কি বলবো। এখানে 9:15-এ ঢোকার কথা ছিল, যেটা বলছিলাম বিফোর টাইম ঢুকে গেছে। এই স্টেশনের নাম আগেই ছিল মুঘলসরাই জাংশন, এবং এটা কিন্তু ভারতবর্ষের একটা অন্যতম প্রিমিয়াম ক্যাটাগরির রেল স্টেশন বলা যেতে পারে। কারণ সমস্ত প্রিমিয়াম ট্রেন যেমন বন্দে ভারত, দুরন্ত, রাজধানী, এই সমস্ত ট্রেনগুলো কিন্তু এই মুঘলসরাই জাংশন বা এই দীনদয়াল উপাধ্যায় জাংশনে থামে। আর এই স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিন্তু বেনারস যাওয়ার অটো বা গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে বেনারসের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। তাই এখান থেকে যদি আপনারা চান, যদি বেনারসের ট্রেনের টিকিট না পান, এইখানে ট্রেনে করে চলে এসে বেরিয়ে এখান থেকে 300 টাকা দিয়ে মোটামুটি আপনারা পৌঁছে যেতে পারবেন গাড়ি করে বেনারস পর্যন্ত। এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই কাশী স্টেশন। তবে এই স্টেশনের মধ্যে রয়েছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। দীনদয়াল উপাধ্যায় স্টেশন ক্রস করার পরেই আমার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হতে লাগলো, কারণ এইবার আমি দর্শন করতে চলেছি মা গঙ্গার। আর যে ব্রিজের ওপর থেকে আমি মা গঙ্গাকে দর্শন করছি এটি হলো মালব্য ব্রিজ। 1948 সালে মদন মোহন মালব্যের নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করা হয়। রাজঘাটের কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য স্থানীয়রা এটিকে রাজঘাট ব্রিজও বলে থাকেন। আর দেখতে পাচ্ছেন এখান থেকেই দেখা যাচ্ছে বারাণসীর নমঘাট, আর তার সাথে গঙ্গা নদী। এক অনাবিল আনন্দে আমার মন, অন্তর, আত্মা যেন অসম্ভব আনন্দিত হয়ে উঠল। এটি হলো একটি ডাবল ডেকার ব্রিজ, যার লোয়ার ডেক রেলপথের মাধ্যমে সংযুক্ত করেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের সাথে কাশী বারাণসী স্টেশনের, আর আপার ডেক সড়ক পথে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডকে সংযুক্ত করেছে গঙ্গার দুই পাড়ের সাথে। আমাদের ট্রেন ঢুকে গেল তার যাত্রাপথের 27তম স্টেশন কাশীতে। কাশী স্টেশনে আমাদের ট্রেন একদম ঠিকঠাক সময়ে চলে এলো, মানে বিফোর টাইম চলে এলো। 10:05 এখানে আসার কথা ছিল, 9:56 ট্রেন ঢুকিয়ে দিল কাশী স্টেশনে তার যাত্রাপথের 29তম স্টেশনে। দারুণ লাগছে, মানে কাশীতে ঢোকার আগে যা দেখলাম, ওখান থেকে ব্রিজের ওপর থেকে পুরো বেনারসটাকে দেখা যাচ্ছে, নমঘাট দেখা যাচ্ছে, গঙ্গা নদী দেখা যাচ্ছে, সেখানে নৌকাগুলো ভাসছে, সবটা দেখে মনটা ভরে গেল একেবারে। আর এই বর্ষার সময়, এই জুলাই মাসে চারদিকটা এত সবুজ হয়ে আছে, আর তার মাঝখান থেকে গঙ্গা বয়ে চলেছে। আর এরকম একটা সময়ে বাবা বিশ্বনাথের কাছে আমরা চলে এসেছি। এই যে কি আনন্দের একটা অনুভূতি, সেটা মানে মুখে বলে বোঝাতে পারবো না। আমরা মানে লাফিয়ে লাফিয়ে স্টেশনগুলোতে নামছি আর ভিডিও করছি, ভীষণ ভালো লাগছে। এখান থেকে আমাদের ট্রেন চলে যাবে বারাণসী স্টেশনে। একদম এর পরের স্টেশনই হলো বারাণসী, মানে এই কাশী আর বেনারসের মধ্যে কিন্তু আর কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। এখান থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরত্ব। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে এই কাশীর দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটার মতন। মানে চাইলে আপনারা কাশীতে নেমেও যেতে পারেন, তবে এখান থেকে নামলে একটু অটোর সংখ্যা হয়তো কম আছে। বেশিরভাগ সবাই বেনারসেই নামেন। বেনারস থেকে প্রচুর গাড়ির অপশান আছে বলে বেনারসেই নামবো আমরা। বেনারস থেকে আমরা চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের একদম কাছে। সবটা দেখতে থাকুন, আজকের ভিডিওতে থাকবে। আজকে আমরা গিয়ে বেনারসে কোন হোটেলে উঠছি। একদম কাঁটায় কাঁটায় 10:06 আর আমাদের ট্রেন ছেড়ে দিল কাশী স্টেশন। এখন আমরা রওনা করলাম বারাণসী জাংশনের উদ্দেশ্যে।
যেটা বলছিলাম, এই কাশী থেকে বারাণসীর দূরত্ব মাত্র 5.5 কিলোমিটার। আর বাঁ দিকে যদি আপনি দেখেন, পুরো বেনারস শহরটাকে এখান থেকে পরিষ্কার দেখা যায়। খুব সুন্দরভাবে ট্রেন থেকে এই বেনারস শহরটাকে দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন বারাণসীতে। আর আমরা একদম ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। এখান থেকে আমাদের সময় লাগবে ওই 10 মিনিট মতন, কারণ এখন 10:20 আমাদের টাইম। আর এখন ট্রেন একদম যেহেতু ঠিকঠাক টাইমেই চলছে, কোনো অসুবিধা হবে না। চলে এলাম আমরা বারাণসী জাংশনে। 690 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছে গেল তার যাত্রাপথের 30তম স্টেশনে। একদম ঠিকঠাক টাইমে ঢুকিয়ে দিয়েছে ট্রেন আমাদেরকে। 10:20-তে ঢোকানোর কথা ছিল, 10:20-তেই চলে এসছে ট্রেন। নেমে পড়েছি আমরা বারাণসী জাংশন স্টেশনে। আমাদের এই ট্রেন কিন্তু চলে যাবে ঋষিকেশের দিকে। আর এই বারাণসীতে আমাদের ট্রেনের স্টপিং টাইম হলো 10 মিনিট। এখান থেকে নেমেই সামনে আমি দেখতে পাচ্ছি এসক্যালেটার রয়েছে, চলমান সিঁড়ি রয়েছে, এমনি সিঁড়িও রয়েছে। ওখান থেকে ফুট ওভারব্রিজ ক্রস করে তারপরে গিয়ে আমরা অটো ধরবো। ট্রেন চলে যাক ঋষিকেশের দিকে, আর আমরা চলে যাই আমাদের আজকের গন্তব্য বারাণসী শহরের দিকে। বারাণসীকে দারুণভাবে এক্সপ্লোর করা যাবে আমাদের এই সিরিজে, তাই দেখতে থাকুন পুরো সিরিজটা। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠছি আমরা উপরের দিকে। এসক্যালেটর দিয়ে ওপরে উঠেই এরকম সুন্দর এই ফুট ওভারব্রিজটা রয়েছে। পিছনে দেখা যাচ্ছে বারাণসী স্টেশন। স্টেশনটাও ভীষণ সুন্দর। আর এখন এখানে টেম্পারেচার মোটামুটি 30 ডিগ্রি চলছে, ফিল লাইক 37-38। দেখুন এইখানে স্টেশনে মানে জাস্ট এসক্যালেটর থেকে নামলেই বাঁদিকে পুরো বেনারস শহরটার একটা মিনিয়েচার ভার্সন করে দেওয়া রয়েছে কাঁচের মধ্যে। এটা দেখতে কিন্তু বেশ লাগছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, সামনাসামনি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আচ্ছা, এবার এসক্যালেটর থেকে নেমে আমাদেরকে কিন্তু ওই দিকে যেতে হবে। হ্যাঁ, নেমে ডান দিকে। এই যেটা বলছিলাম, এই এসক্যালেটরটা থেকেই আমরা নেমেছি। নেমে দেখুন এই ডান দিক দিয়ে রয়েছে এক্সিট। চলে এসছি বেনারস স্টেশনের বাইরে। স্টেশনটা দেখে তো একদম অবাক হয়ে গেছি আমি। মানে আজ থেকে 9 বছর আগে যখন এসেছিলাম 2015 সালে, তখন আমি যে বেনারস বা যে বারাণসী জংশন দেখে গেছিলাম, এখনকার এই বেনারস জংশনের সাথে কিন্তু তার কোনো মিল নেই। একদম ঝাঁ চকচকে দারুণ সুন্দর একটা স্টেশন। দেখলে কোনো ট্যুরিস্ট স্পট হিসাবে আপনার গন্ডগোল হতে বাধ্য, এতটাই সুন্দর এই বেনারস জাংশন। এটাকে রেনোভেট করা হয়েছে এবং এই রেনোভেশনের জন্য প্রায় 1 কোটি টাকার উপরে খরচ করা হয়েছে। এখানে এই স্টেশন থেকে বাইরে বেরোলে মোটামুটি আপনাকে মাছির মতো ঘিরে ধরবে অটো আর টোটো দাদারা। তো এখান থেকে গধুলিয়া মোড়ে যেতে মোটামুটি 100 টাকা করে ভাড়া লাগবে যদি আপনি রিজার্ভে যান। আর শেয়ারে গেলে সেটা আরও কম, 30 টাকা বা 40 টাকা। আমরা এখনও ঠিক করিনি গাড়ি, তবে আমরা হোটেলে ফোন করে রেটটা জেনে নিয়েছি। রিজার্ভ করে যাই বা শেয়ারে যাই, সবটাই তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে কোন হোটেলে গিয়ে আমরা উঠছি, সেখান থেকে ভিউ কীরকম, সেই হোটেলের রুম কীরকম, সবটাই দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা 100 টাকা দিয়ে একটি টোটো রিজার্ভ করে বারাণসী মন্দিরের কাছাকাছি আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ওই যে আই লাভ বারাণসী স্টেশন থেকে পিডিআর মোড়ের দিকে আমরা এগোচ্ছি এখন। পিডিআর মোড় থেকে গধুলিয়া চক অবধি যেতে হয়, সেখান থেকে আমরা পায়ে হেঁটে হোটেলে যাব। তবে সকাল 8টার পর পিডিআরের নো এন্ট্রি করে দেয়, সেজন্য আমাদেরকে পিডিআরেই নেমে যেতে হবে। এখন আমরা এগোচ্ছি পিডিআর মোড়ের দিকে। এটা মেইন রোডে উঠলাম, প্রায় 3 কিলোমিটার মতন রাস্তা। আর আমরা যে টোটোয় যাচ্ছি, টোটো ভাড়া পড়ছে 100 টাকা। ভারত সেবাশ্রম সংঘ ক্রস করছি এখন। বাঁদিকে গেলাম ভারত সেবাশ্রম সংঘের একদম সামনে, উল্টো দিকে রাস্তাতে। পিডিআর মোড়ে টোটো থেকে নেমে পড়েছি। এখান থেকে আমরা এবার চলে যাব আমাদের যে হোটেল বুক করা আছে সেইখানে। সেই হোটেল থেকে আমাদের দাদা এসছেন রিসিভ করতে।
এই যে দাদা, আপনার নামটা একটু বলুন। উপেন। উপেন দাদা এসছেন আমাদের রিসিভ করতে, উনি আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছেন। এখান থেকে কত দূর হবে আমাদের হোটেলটা? 1 কিলোমিটার। আচ্ছা, 1 কিলোমিটার রাস্তা, কিন্তু হেঁটেই যেতে হবে, এটা গাড়ি নেই, কোনো অপশান নেই। এখন আমরা লাক্সা রোড দিয়ে হেঁটে হেঁটে গোধুলিয়া চকের দিকে যাচ্ছি। এই রাস্তায় কিন্তু অজস্র হোটেল রয়েছে, নানান রকম বাজেটের হোটেল রয়েছে। যদি আমরা সময় পাই আপনাদেরকে হোটেল এখানকার দেখানোর চেষ্টা করব। এবারে আমাদের হাতে একটু সময় যদিও কম আছে, তবে চেষ্টা করব হোটেলের ডিটেল কিছু দিয়ে দেওয়ার। এখন আমরা গির্জাঘর মোড় ক্রস করছি, আর ডান দিকেই রয়েছে একটা গির্জা, দেখতে পাচ্ছেন, এটা গির্জাঘর সেন্ট থমাস চার্চ। খুব সুন্দর একটা গির্জা রয়েছে, আর এই একটা মোড়, এটাকে বলা হয় গির্জাঘর মোড়। দেখুন, এখানে কিন্তু হোটেল হোমস্টের পাশাপাশি ধর্মশালাও রয়েছে। এখানে থাকার খরচ অনেক কম এই ধর্মশালাগুলো যদি থাকেন। চলে এসছি এখন আমরা গোধুলিয়া চকে। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে সংকটমোচন মন্দিরের দিকে। সোজা চলে গেলে পৌঁছে যাবেন গঙ্গার ঘাটে। আর বাঁদিকে যে রাস্তাটা কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে 4 মাথার মোড়। আর আমরা ওদিক থেকে এলাম লাক্সা রোড থেকে। এত জমজমাট, বাবারে বাবা! এখন বাজে 11:30, গম গম করছে পুরো গোধুলিয়া মোড়। ধাক্কা ফাক্কা খেয়ে যাচ্ছি লোকের সাথে। এই যে গোধুলিয়া মোড়টা আপনি ক্রস করলেন আর সোজা গঙ্গার ঘাটের রাস্তা দিয়ে এলেন, এখানে অজস্র হোটেল আর অজস্র শাড়ির দোকান রয়েছে। আমরা তো ঘুরবো, এক্সপ্লোর করবো যতটা পারবো এই দুদিনে। আমাদের 2 রাত 3 দিনের প্ল্যান। তাও আপনাদেরকে এটা বলে রাখলাম, যদি শাড়ি কেনার প্ল্যান থাকে তাহলে এইসব দোকান থেকে আপনারা শাড়ি দেখতে পারেন। বাবা, এইবার যে গলিটাতে ঢুকেছি, मंदिर का गेट नंबर 1 है। আচ্ছা, মন্দিরের গেট নাম্বার 1 থেকে আমরা ঢুকেছি। এইখান থেকে ঢোকার পর যা সরু গলি আর সেরকম ভিড়, পুরো টিকটিক করছে মানুষ। আর দুপাশে পুজোর সামগ্রীর দোকান রয়েছে প্রচুর। এখান থেকে ডান দিকে বেঁকে গেলাম এই রাস্তাটার মধ্যে। মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই যাচ্ছি আমরা এখন। মানে আমাদের হোটেলটা বুঝতে পারছেন তো, মন্দিরের কত কাছে আর গঙ্গার একদম সামনে। আমি যেরকম লোকেশন থেকে চুজ করেছি হোটেলটা, তবে এই গলিটা একটু নোংরা আছে। বাবা মহাদেবের জায়গায় এসে মহাদেবের শিষ্যর সাথে দেখা। দেখতে পাচ্ছেন তো মন্দিরে পুজো দেওয়ার লাইন কত বড় পড়েছে। এই পুরো লাইনটাই কিন্তু মন্দিরে যাওয়ার লাইন। আমরা সেই লাইনের পাশ থেকেই যাচ্ছি। মন্দিরের লাইনটা সোজা চলে গেল, আর আমরা এখান থেকে ডান দিক বাঁকলাম। কারণ দেখুন, এখান থেকেই ঘাটে নেমে যাওয়ার রাস্তা আছে। এর বাস থেকেই যাচ্ছি হোটেলের দিকে। আমরা চলে এসেছি আমাদের লজে। তো এত সুন্দর পজিশনে লজটা। আগে যে ঘাটটা দেখালাম, ত্রিপুরা ভৈরবী ঘাট ছেড়ে আরও কয়েক পা এগিয়ে আসলে ডান দিকে পড়বে এরকম মীর ঘাট। এই মীর ঘাট লাগোয়া, একদম মীর ঘাট থেকে আপনি উঠে আসলে এই যে সোজা আপনি দেখতে পাবেন এই যে রাস্তাটা, এখান থেকে বাঁদিক দিয়ে চলে গেলে ওই যে গেট দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু মন্দির যাওয়ার 2 নম্বর গেটে পৌঁছে যাবেন। আর আমাদের হোটেলটা হচ্ছে একদম এইটা, মানে সানরাইজ লজ। এইখানে আমরা থাকবো। চলুন লজের ভেতরে ঢুকে ভেতরটা দেখি কীরকম। আমি নিজেও এখনও ঢুকিনি, দেখিনি। ভেতরে ঢুকে দেখবো আর আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমরা ঢুকে গেছি সানরাইজ লজের মধ্যে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া লজের। আর দাদা রয়েছেন, খুবই ওয়েলকামিং, আমাদের সাথে ভীষণ ভালো ব্যবহার। দাদা, আপনার নাম बताइए। मेरा नाम राहुल मेहरोत्रा है
और ये अपने लोग की बिल्डिंग जो है 250 साल पुरानी बिल्डिंग है। IM 7 जनरेशन। और यहाँ पे जितने लोग भी आते हैं एक परिवार की तरह आते हैं और सभी प्रसन्न होके जाते हैं। अपने लोग का प्रयास यही रहता है कि यहाँ जो भी आए खुश होके जाए। और अपने लोग के यहाँ खाने की भी सारी व्यवस्था है, चाय नाश्ता कॉफ़ी खाना भी पूरा मिलता है, वेजिटेबल थाली भी मिलती है। और अपने लोग का बहुत बड़ा नहीं है, 8 कमरे की प्रॉपर्टी है, लेकिन अपने लोग का पूरा प्रयास रहता है गेस्ट अतिथि भव देवो भव, अतिथि जो होते हैं भगवान के समान होते हैं, उन लोग को पूरी 100% सर्विस दिया जाए। आगे परमात्मा के हाथ में होता है सब कुछ, ईश्वर सब अच्छा ही कराते हैं और आगे भी अच्छा ही कराएंगे। आप लोग के प्रयास से ही, आप लोग के सहयोग से ही आज हम लोग सब सही चल रहा है। हर हर महादेव। हर हर महादेव। थैंक यू सो मच। এই হচ্ছে করিডোর থেকে বেরিয়েই জাস্ট গঙ্গার ভিউ। রুমে আমরা এখনও পৌঁছইনি। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর মিষ্টি একটা হাওয়া আর এরকম সুন্দর ভিউ। এসে গেছি আমাদের সানরাইজ লজে আর আমার রুমে ঢুকে পড়েছি। আমার মুখের এই চওড়া হাসিটা দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমার খুব পছন্দ হয়েছে রুমটা। তার কোনো বিশেষ কারণ নেই, কারণ একদম বেসিক রুম, এখানে বিশেষ কিছু আহামরি আশা করবেন না। তবে এই রুমটার সবচেয়ে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এরকম লম্বা রুম, পরিষ্কার একটা বিছানা রয়েছে এবং অনেকগুলো জানলা রয়েছে। এইখানে একটা জানলা রয়েছে আর ওইখানে আমার ঠিক উল্টো দিকে এই যে দেখুন একটা বড় জানলা রয়েছে যেখান থেকে সুন্দর গঙ্গার ভিউ রয়েছে, হাওয়া রয়েছে। তবে তবে আমরা কিন্তু এসি রুম নিয়েছি, এই রুমটা কিন্তু এসি। তো সুতরাং এত অপূর্ব লোকেশানে, মানে মীরঘাট থেকে যখন আপনি উঠছেন আপনাকে এই হোটেলের বিল্ডিংয়ে ধাক্কা দিয়ে তারপরে মন্দিরের গেটে যেতে হবে। তার মানে বুঝতে পারছেন তো যে কি অসম্ভব সুন্দর লোকেশানে অবস্থিত। ঘরটা কিন্তু বেশ বড়, একটু লম্বাটে টাইপের, যথেষ্ট সেটা আমার পক্ষে। এবং ঘরের মধ্যে যা যা রয়েছে দেখিয়ে দিচ্ছি। বিছানাটা তো দেখালামই, দুটো বালিশ, দুটো পাশ বালিশ ছোট ছোট দেওয়া রয়েছে, দুটো কম্বল দেওয়া রয়েছে। এইখানে একটা টেবিল রয়েছে, এখানে পাশে একটা সেলফ রয়েছে জিনিসপত্র রাখার জন্য, একটা ফোন দিয়ে দেওয়া রয়েছে রিসেপশনে যোগাযোগের জন্য। এইখানে রয়েছে আয়না, এখানে সাজুগুজুও করা যাবে। আর এইখান থেকে দেখুন এসিটা রয়েছে একদম বিছানার সামনে, ফ্যানও রয়েছে পাশে, এরকম সুন্দর একটা ওয়ালে কারুকার্য করা রয়েছে, তার উপরে একটা লাইট রয়েছে, দেওয়ালে রয়েছে জামা কাপড় রাখার জন্য ছোট্ট একটা হ্যাঙ্গার মতো। এবার বাথরুমটা হচ্ছে এটার বড্ড ছোট, কিন্তু সেটা নিয়ে আমার এতটুকু নিয়েও বিশ্বাস করুন কমপ্লেন নেই। তার কারণ যে দামে আমরা এরকম একটা লোকেশনে এরকম একটা সময়ে রুম পেয়েছি, মানে আমি এইটুকু অ্যাডজাস্ট করে নিতেই পারবো। দেখুন কি সুন্দর হ্যান্ড ওয়াশ দিয়ে দেওয়া রয়েছে বাথরুমের মধ্যে, ছোট্ট একটা বেসিন, ছোট্ট আয়না, আর তার সাথে কুমোড রয়েছে, শাওয়ার রয়েছে, মানে ব্যবস্থা কিন্তু সবটাই রয়েছে বাথরুমের মধ্যে। তবে একটু ছোট স্পেসটা। এই পুরো রুমটার ভাড়া উইথ এসি আমাদের কিন্তু পার নাইট পড়ছে ১,৫০০ টাকা করে। হ্যাঁ, তো এটা আমি বলবো অনেকটাই কম। তবে এটা হ্যাঁ উইদাউট ফুডিং, এটা শুধু লজিং, এখানে তো তাই সিস্টেম। এবং এটা কিন্তু শ্রাবণ মাস, মানে শ্রাবণ মাস পরশু দিন থেকে পড়বে মোস্ট প্রবাবলি। তো এই সময়ে রুম ভাড়া কিন্তু সব জায়গায় বেশি। আর বেনারসের রুমের যা স্পেশালিটি, আমি এর আগেও যখন এসেছিলাম দেখেছিলাম রুমগুলো বড্ড ছোট ছোট হয়, জানলা থাকে না, মানে মিডিয়াম বাজেটের রুমগুলো আমি বলছি। বেশি ঝাঁ চকচকেতে গেলে সেটার ব্যাপার আলাদা, আপনার যদি বাজেট বেশি থাকে। তবে বাজেট যাদের কম তাদের ক্ষেত্রে আমি বলবো যে এরকম একটা রুম কিন্তু যথেষ্ট ভালো। আর আপনি যদি উইদাউট এসি নেন তাহলে এই রুমের ভাড়াই চলে আসবে 1000 থেকে 1200-র মধ্যে। তো সেটা অনেকটাই সাশ্রয় হবে আপনারা যদি শীতকালের দিকে আসেন। এখানকার বুকিং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সেও থাকবে। এবার আমাদের চা দিয়ে গেছে, চা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হব এবং আমরা আমাদের পরের ডেস্টিনেশন বা আমাদের আজকের যে ট্যুর প্ল্যান সেটা নিয়ে বেরোবো। তবে আমাদের আজকের ভিডিওটা এই অবধি থাকবে। এর পরের পোর্শনটা, মানে আজকে এরপর সারাদিন আমরা যেটা করলাম সেটা থাকবে আমাদের পরের পর্বের ভিডিওতে। আমরা কিন্তু সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা, আমাদের গঙ্গা আরতি দর্শন আমরা করব ক্রুজ থেকে। তো সেই ক্রুজের সমস্ত ডিটেল থাকবে আমাদের পরের ভিডিওতে। তার জন্য আমাদের পরের ভিডিও মানে পুরো বেনারস সিরিজটা দেখতে থাকুন, অনেক ইউনিক ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা পাবেন। আচ্ছা, চান করে ওঠার পরে কিন্তু আমাদের ঘরেই এরকম খাবার দিয়ে গেছে। এই হোটেলে রুম সার্ভিস রয়েছে ঘরে। এখানে শুধুমাত্র ভেজ থালি পাওয়া যায়। এই যে দেখছেন ভেজ থালিটা দিয়েছে, এতটা ভাত দিয়েছে, এই পাঁপড়টা সরালে দেখতে পাবেন প্রচুর ভাত দিয়েছে। এখানে ডাল আছে একটা,
এখানে একটা সবজি আছে, এখানে বেগুন ভাজা আছে, এখানে একটা দইয়ের প্যাকেট দিয়েছে, আর এখানে চাটনি দিয়েছে। তো এই পুরো ভেজ থালিটা, এর সাথে আবার রুটি চাইলে রুটিও পাওয়া যাবে। দাম হচ্ছে 140 টাকা। আর যদি আপনারা চিকেন বা ননভেজ খেতে চান তাহলে আপনাদেরকে বাইরে গিয়ে খেতে হবে, সেই অপশনটা কিন্তু এখানে নেই। আর দেখুন কি জায়গায় বসে খাচ্ছি, আমার রুম থেকে এই রকম গঙ্গার ভিউ দেখতে দেখতে জানলা দিয়ে এই বসে বসে খাওয়া, মানে অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। আর খাবারটা কিরকম খেতে সেটা ডেফিনেটলি আপনাদেরকে জানাবো খাবার পরে। দেখুন অবস্থা, পুরো চেটে পুটে সাফ করে দিয়েছি। খাবার এত ভালো লেগেছে, খিদেও পেয়েছিল। দইটা খাবো এবার, দইটা রেখে দিয়েছি, হাত মুখ ধুয়ে এসে দইটা খেয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটা করে ভিডিও আপনাদের জন্য আসে আমাদের চ্যানেলে, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বেনারসের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর এই হলো আমাদের ক্রুজ। এই ভেতরটা কিন্তু এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আপার ডেকটা হচ্ছে ঠিক এইরকম। Thus, we'll be covering all the ghats of Kashi.